নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের নিবেদন ভালোবাসি তাই, কলমে শ্রাবন্তী মিস্ত্রি। আপনি কি সুন্দর তাই বুঝি? ভীষণ। কি সুন্দর আপনার টানা টানা চোখ। ওই চোখের দিকে তাকালে আমি কোথায় যেন হারিয়ে যাই। আপনি কি সাহিত্যিক হতে চেয়েছিলেন আর হয়ে গেছেন ব্যাংক কর্মচারী? আপনাকে দেখলে সাহিত্য এমনিই চলে আসে। এমন প্রশংসা আর কতজন মেয়েকে করেছেন আপনি? কাউকে দেখে এত প্রশংসা করার কথা মাথায় আসেনি। আর আমি চিরকাল লাজুক শান্ত ছেলে, তাই কাউকে তারিফ করার প্রয়োজন বা পরিস্থিতি কখনো আসেনি। হঠাৎ আমাকে নিয়ে পড়লেন কেন আপনি? কি জানি, মনে হয় ভালোবেসে ফেলেছি আপনাকে। এইভাবে ভালোবাসা হয় নাকি? আপনি জানেন আমার সম্পর্কে কিছু? ভালোবাসার জন্য এত কারণ লাগে নাকি? আপনাকে আমার ভালো লাগে খুব। ভালো লাগা আর ভালোবাসা কিন্তু এক জিনিস নয়, কিন্তু ভালো লাগা থেকেই তো ভালোবাসা হয়। আপনি সত্যিই পাগল। কেন ছেলে মানুষই করছেন আপনি? কেন আমাকে আপনার ভালো লাগে না? না লাগে না, কিন্তু কেন ভালো লাগে না এটা জানাটা কি যথেষ্ট নয়? আপনি স্মোক করা পছন্দ করেন না, আমি তা করি না। বন্ধু বান্ধব তেমন নেই। আমি তো শান্ত মানুষ, ঘরের সব কাজ পারি, রান্না থেকে কাপড় কাচা সব পারি। তাও কেন পছন্দ নয় আমাকে? আপনি আমার অতীত জানেন না, জানতেও চাই না। আমি তো ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাইছি। এইসব ভুলভাল ভাবনা মাথা থেকে বের করুন। কদিন পর একটা ভালো ঘর ভাড়া নিয়ে নিন, তারপর টাকা জমিয়ে ফ্ল্যাট কিনে বিয়ে করে সংসার করুন। তাড়িয়ে দিচ্ছেন আপনাদের বাড়ি থেকে? না, আপনাকে সদুপদেশ দেওয়ার চেষ্টা করছি। জানেন বাবা মা শুনলে এসব কি ভাববে? ছি ছি ছি। আর একদিন আমি আর অতীতের ব্যাপারে আপনাকে বলবো। আপনি যে কথা আমাকে বলছেন আর কাউকে বলবেন না প্লিজ। এই উত্তর অন্য কোনো দিন দেব আমি। রাত হয়েছে, নিচে চলুন, কেউ দেখে ফেললে বদনাম হয়ে যাবে। বদনামের এত ভয়? সে ভয় আছে বই কি। আর একটু দাঁড়ান না এখানে। আপনি থাকুন, আমি চললাম। আপনি রোজ রাতে ছাদে আসেন তাই না? কাল থেকে আর আসবো না। কেন আসবেন না? বদনামের ভয়ে? আমি কিন্তু জানি আপনিও আমাকে পছন্দ করেন। ভুল জানেন। আমি দেখেছি আপনি আমার পছন্দের পায়েস প্রায় রান্না করেন। আজকাল বাইকে লিফট দিতে চাইলেও আপনি আপত্তি করেন না। আর ভালোবাসার কথা বলতে আপনাকে লজ্জা পেতেও দেখেছি। এতে কিছু প্রমাণ হয় না, বুঝলেন? আজকের পর আর কখনো কথা বলবো না আপনার সাথে। এই যা, রাগ করলে? মজা করলাম যে। তিস্তা সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নেমে চলে গেল নিজের ঘরে। যাই হোক, মনটা হালকা লাগছে অনেক। মনের কথাটা তো অন্তত বলতে পেরেছি তাকে। আবার ভয়ও করছে ভীষণ। সত্যি কি তিস্তা আর কথা বলবে না আমার সাথে? আমি নবারুণ এক মফস্বলের ছেলে, ব্যাংকে চাকরি পেয়ে শহরে আসা আর বাবার প্রিয় বন্ধু দেবেশ কাকুর বাড়িতে উঠেছি মাসখানেক হলো। দেবেশ কাকুই বাবাকে বারবার বলেছে, এক প্রকার জোর করেইছে আমাকে যেন এ বাড়িতে উঠতে। বলেছিলেন ছেলেটা শহরে নতুন আসছে, আমার কাছ থেকে পরিস্থিতি বুঝিনি, তারপর অসুবিধে হলে না হয় আলাদা ঘর নিয়ে থাকবে, না হলে আমার কাছেই থাকো। নতুন ঘর, নতুন চাকরি, ওর কাকিমা ওকে টিফিনটা তো গুছিয়েই দিতে পারবে। বাবার মুখে শুনেছিলাম দেবেশ কাকুর এক ছেলে ছিল, সে মারা গেছে এক দুর্ঘটনায়। কিন্তু দেবেশ কাকুর যে মেয়ে আছে তা বাবা আমাকে বলেনি। ভাগ্যিস
দেবেশ কাকু তার বাড়িতে থাকার জন্য জোর করেছিল, না হলে জীবনে আর প্রেম আসতো না বোধ হয়। সেবার দেবেশ কাকুর বাড়িতে এসে তিস্তাকে প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলাম আমি। লম্বা চুলে বেনি করা পরনে সালোয়ার, বাবা মাকে করা শ্রদ্ধা, আমি দু চোখ ভরে দেখেছিলাম তাকে। দেখলাম বাবা মাকে প্রণাম করে অফিসের জন্য বেরোলো সে। দেবেশ কাকুর স্ত্রী স্নেহের চুম্বন এঁকে দিল মেয়ের কপালে। তারপর দেখলাম বাবা মায়ের ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে চলে গেল সে। বুঝলাম বড় কর্তব্যপরায়ণ মেয়ে। তারপর থেকে তাকে যত যেভাবে দেখেছি মুগ্ধ হয়েছি, সে খোলা চুলেই হোক বা পরিপাটি করে আছড়ে খোপায় মালা পরানো চুলেই হোক। আগে মনে হতো সে আমাকে এড়িয়ে চলে সব সময়, এখন কথা বলে সে কিছু কিছু। আমরা এক ছাদের তলায় থাকলেও বুঝতাম সে আমার সাথে দূরত্ব বজায় রাখতে চায় সব সময়। সেই দিন রাতে ছাদে কথোপকথনের পর সে সত্যি আমার সাথে কথা বলা প্রায় বন্ধ করে দিল। ভীষণ অস্থির লাগছিল আমার। পরদিন রাতে ফোনটা খুলে ফেসবুকে রিকোয়েস্ট পাঠালাম তিস্তাকে। আমাকে অবাক করে সে প্রায় ঘন্টা দুয়েক পরে অ্যাকসেপ্ট করলো আমার ফ্রেন্ড রিকোয়েস্ট। তাকে জিজ্ঞাসা করলাম সত্যি কি সে চায় না আমাদের মধ্যে একটা সম্পর্ক হোক? তাহলে আমি তা মেনে নিয়ে বাড়ি ভাড়া নিয়ে অন্য কোথাও চলে যাব। সে জিজ্ঞাসা করলো আজ রাতে খেলেন না কেন? বললাম ইচ্ছে করেনি তাই খাইনি। সে বলল খাবার টেবিলে আসুন, অপেক্ষা করছি। খাবার টেবিলে গিয়ে দেখি সেও না খেয়ে অপেক্ষা করছে। দুজনে খাচ্ছিলাম। খেতে খেতে সে বলল সত্যি তাহলে চলে যাবেন ঠিক করলেন? আমি তার মুখের দিকে তাকিয়ে দেখি তার চোখে জল। জিজ্ঞেস করলাম চোখে জল কেন? এই চোখ আমার পছন্দের, কিন্তু চোখের জল তো নয়। আমি আপনার উত্তর পেয়ে গেছি, আপনিও চান না আমি চলে যাই, কিন্তু কোনো অজানা কারণে আপনি আমাকে মেনে নিতে পারছেন না। আপনি বললে আমি আপনার বাবা মায়ের সাথে কথা বলতে পারি। হঠাৎ দেখলাম ভয়ে তিস্তার মুখটা শুকিয়ে গেল। চোখ মুছতে মুছতে বলল না, কাউকে কিছু বলবেন না, আপনি কালই এখান থেকে চলে যান। আমি ভীষণ মুখে বললাম আচ্ছা বেশ, আপনি যখন এটাই চাইছেন তাই হবে। আজ রাতেই গোছ গাছ কমপ্লিট করে কালই বন্ধুর মেসে উঠবো আমি। রাত তখন প্রায় 12টা। ছাদে একা দাঁড়িয়ে আমি। সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে। মুখে প্রকাশ না করলেও আমি নিশ্চিত তিস্তা আমাকে পছন্দ করে। তাহলে কিসের বাধা আমাদের এক হতে দিচ্ছে না? কেন তিস্তা ওর বাবা মায়ের সাথে আমাকে কথা বলতে দিতে চায় না? কাল থেকে আর ওই হাসি মুখে কাউকে চা দিতে দেখব না, কাউকে লুকিয়ে দেখে মুখে হাসিও আসবে না আর। হঠাৎ কাঁধে একটা হাতের ছোঁয়া পেলাম, চমকে উঠলাম আমি। তাকিয়ে দেখি দেবেশ কাকু দাঁড়িয়ে। বললেন কি ভাবা? কিছু হিসেব মিলছে না তাই তো? কি ভাবছো আমার মেয়ে কেন তোমাকে পছন্দ করার পরেও তোমার প্রেম বা বিয়ের প্রস্তাব মেনে নিচ্ছে না? তাই তো, মেনে নিচ্ছে না সমাজের ভয়ে। আমরা কি ভাববো সেটা চিন্তা করে। তুমি কি জানো সে আমার শুধু মেয়েই না, তার আরও একটা পরিচয় আছে। সে আমার মৃত ছেলের স্ত্রী, মানে পুত্রবধূ। কিন্তু এখন তার সবচেয়ে বড় পরিচয় সে আমার মেয়ে। বাপ মা হারা মেয়েটা বিয়ের 10 দিনের মাথায় স্বামীকে হারালো। মেয়েটা কি পেল সে সংসার থেকে? তারপর তোমার কাকিমা অসুস্থ হলো ছেলের শোকে। সেবা শুশ্রূষা করে একদিন এক প্রকার বাঁচিয়ে আনলো তাকে। মেয়েটা আমাদের বুড়ো বুড়ির কথা ভেবে সে ভালো চাকরির সুযোগ ছাড়ল, কিন্তু আমাদের ফেলে গেল না। বারবার বলার পরেও নতুন করে সংসার শুরু করলো না আর।
একজন সন্তানের থেকে বাবা যা আশা করে সবটাই দিয়েছে সে, শুধু আমরাই তাকে দিতে পারিনি কিছু। তুমি যে তিস্তাকে পছন্দ করো সেটা আমি বা তোমার কাকিমা কারোরই অজানা নয়। তুমি যদি এই সম্পর্কটাকে পরিণতি দিতে চাও, আমরা সানন্দে অনুমতি দেব। এবার সব কিছু জেনে কি এখনো তোমার মনে হচ্ছে এখনো তিস্তাকে তুমি পছন্দ করো? তুমি তো ওর অতীত জানতে না, সুযোগ পেলেও নিজেই ঠিক বলতো। আমার চোখে জল চলে এসে গেছে তখন। দেবেশ কাকুকে জড়িয়ে ধরে বললাম, আরো অনেক বেশি পছন্দ হলো সবটা শুনে। তিস্তার মতো মেয়েকে জীবন সঙ্গী করতে পারাটাই অনেক গর্বের ব্যাপার। দেবেশ কাকু বললেন, তাহলে তুমি বাড়িতে তোমার সিদ্ধান্ত জানাও, তারপর আমি তোমার বাবার সাথে না হয় কথা বলবো। 6 মাস কেটে গেছে। আজ আমার আর তিস্তার বিয়ে দেবেশ কাকুর বাড়িতে। দেবেশ কাকু সব জানিয়ে দিয়েছেন আমার মেয়ের ভালো থাকার অধিকার আছে। লোকের কথায় কান দেওয়া তার অপছন্দের। কন্যাদান তিনি নিজেই করলেন। বললেন, আমি নিশ্চিত তুমি আমার মেয়েকে ভালো রাখবে। বিয়ের পর তোমরা আমাদের কাছেই থাকবে। তোমার বাবা মাকে গ্রাম থেকে নিয়ে আসার দায়িত্ব আমার। তারপর সবাই আমরা একসাথে থাকব। আজ আবার মুগ্ধ হলাম লাল বেনারসিতে তিস্তাকে দেখে। সিঁদুর রাঙা কপালে অপূর্ব লাগছে তাকে। মনে মনে বললাম, এই সুন্দর মুখ থেকে হাসি সরতে দেব না কখনো। তারপর তিস্তাকে নিয়ে চললাম নিজের গ্রামের বাড়িতে। মা তো ভীষণ খুশি বৌমাকে পেয়ে। আদর করে বলল, তোমাদের সাথে আমরাও চলে যাব শহরে। তারপর 4 বুড়ো বুড়ি মিলে তোমাদের ছানাপোনা হলে মানুষ করব আমরা। এবার মায়ের কথাতে তিস্তার সাথে আমার মুখও লাল হয়ে গেল লজ্জায়। জীবনে ভালো খারাপ দুটো সময়ই আসবে। খারাপ সময়ের পর জীবন কিন্তু আমাদের একটা সুযোগ দেয়। সেই সুযোগকে উপেক্ষা করলে জীবন আলোর থেকে দূরে চলে যায় ক্রমশ। আর জীবনের দেওয়া সুযোগ কাজে লাগালে মনে হবে জীবন খুব সুন্দর। নমস্কার, আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কিছু ভুলভ্রান্তি হয় অবশ্যই আমায় ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।